শব্দ আমরা ভারতীয় জনগণ। ওখানে লেখা নেই যে আমরা ভারতীয় মুসলিম জনগণ বা আমরা ভারতীয় খ্রিস্টান জনগণ বা আমরা ভারতীয় হিন্দু জনগণ, এ কথা লেখা নেই। ওখানে লেখা আছে আমরা ভারতীয় জনগণ। তাহলে ভারতবর্ষের সংবিধানের প্রথম শব্দ আমরা ভারতীয় জনগণ। এই দেশে যারা জন্মেছে এই দেশেই তারা মৃত্যুবরণ করবে। কবির ভাষায় বলবো, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। আজ পর্যন্ত দেখবেন কোন বিজেপির নেতা কোন মুসলমানকে বাংলাদেশ বা পাকিস্তান একজনকে পাঠাতে পারেনি। আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন এই মমতা ব্যানার্জি কখনো বলেন এনআরসি রুখে দেবো, কখনো বলেন এসআইআর রুখে দেবো, কখনো বলেন ওয়াকফ বিল রুখে দেবো। এই বলে বাজার গরম করে, বাজারকে আরো হাওয়া দিয়ে গরম হাওয়া তৈরি করে তিনি ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করেন। উপরত্ন আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই বাংলার বুকে মোদির সাথে দিদির একটা মিউচুয়াল কমিউনাল গেম রয়েছে, সাম্প্রদায়িক সমঝোতা রাজনীতি রয়েছে। তাই আমরা দেখতে পাই দিদি ভাই বা তার ভাইপোকে মোদির পুলিশ কোনোদিন অ্যারেস্ট করতে পারে না। দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়, পাঞ্জাব অ্যারেস্ট হয়, ঝাড়খণ্ড অ্যারেস্ট হয়, কিন্তু এখানে দিদি ভাই বা ভাইপো তাদেরকে অ্যারেস্ট করা যায় না। উপরন্তু যারা চ্যাং ছিমুড়ি আছে তাদেরকে ধরে জেলে ভরে দেওয়া হয়। কখনো জলশোভন জেলের ঘানি টানে, কখনো অনুব্রত মন্ডল জেলের ঘানি টানে। আবার আমরা দেখেছি কখনো কালীঘাটের কাকু তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু ভাইপোর বাড়ি গিয়ে ইডি সিবিআই সবাই থমকে যায়। তার কারণ দিদির সাথে মোদির একটা গটাপ গেম চলছে। মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন? এসআইআর মানছি না, মানব না। বাংলা যারা বিরোধী রয়েছে, বাংলা বিরোধীদের বলে দিচ্ছি যে এই বাংলার বুকে এসআইআর হবে না। যদি এসআইআর হয় মানে ওনার লাশের উপর দিয়ে হবে। কিন্তু পূর্ববর্তী বক্তারা বলছিলেন, আবারও বলছি, আপনাদেরকে রিপিট করে দিচ্ছি যে এখানকার যারা প্রাইমারি স্কুলের শিক্ষক তারাই এসআইআর ফর্ম নিয়ে আপনার বাড়িতে বাড়িতে দিচ্ছে। প্রাইমারি স্কুলের যারা শিক্ষক তারা কি? তারা রাজ্য সরকারের কর্মচারী। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, তাই উনি মিটিংয়ে মিছিলে তারপরে রিপোর্টারদের সামনে বাজার গরম করে বলে দিচ্ছেন এসআইআর হতে দেব না, এসআইআর মানব না। কিন্তু তার সরকারের কর্মচারীরা এসআইআর ফর্ম নিয়ে গিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। এখন আপনাদের মনে হবে যে আমার বাড়িতে পৌঁছায়নি, 1 মাস টাইম আছে, 1 মাসের মধ্যে আপনার বাড়ি বিএলও যাবে, ফর্ম পৌঁছে দেবে। এখনো পর্যন্ত কোন বিএলও কে হয়তো 700 ভোটারের মধ্যে 100 বা 150 বা 300 ফর্ম দেওয়া হয়েছে, সম্পূর্ণ পাইনি। তাই এই নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার, আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। অযথা আতঙ্কের পরিবেশ আপনারা তৈরি করবেন না। যে বিজেপি এবং তৃণমূল দুই দলই করছে। মমতা ব্যানার্জি মিছিল করছে, তো শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন মমতা খালা হাঁটছে, তালিবানিদের মিছিল। অর্থাৎ একটা সম্প্রদায়ের মানুষকে বিসর্জন করে একটা মেরুকরণের জায়গা তৈরি করার অপচেষ্টা সে মমতা ব্যানার্জি, সে শুভেন্দু অধিকারী তারা তৈরি করে আবার এই মেরুকরণটা এমন ভাবে তৈরি করছে যাতে আপনি ভুলে যান যে এই বাংলার বুকে 26,000 শিক্ষকের চাকরি খোয়া গিয়েছে। আপনি ভুলে যাবেন, কারণ এই মেরুকরণ চলে এলে তখন আপনি ধর্ম নিয়ে ভাববেন। আর এই ধর্ম নিয়ে ভাবতে গেলে বাংলার অগ্রগতি, কারা বাংলা চালাচ্ছে, কারা বাংলায় শাসন করছে, কর্মসংস্থানের পরিস্থিতি কি, শিল্পের পরিস্থিতি কি, এসব নিয়ে আপনি ভাববেন না। তাই আপনাদের কাছে একটা বিনম্র আবেদন, আপনারা কখনোই এই মেরুকরণের রাজনীতিতে পদার্পণ করবেন না। হ্যাঁ বন্ধু, মেরুকরণের রাজনীতিটা কি সে আমার পূর্ববর্তী বক্তারা বলেছে, আবারও বলে দিতে চাই। এই মেরুকরণের রাজনীতির জন্য আপনারা মনে করে দেখুন, প্রতিটি ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা, প্রতিটি ভারতীয় নাগরিকদের, প্রতিটি এই ভারতবর্ষের বুকে বছরে বেকারদের উদ্দেশ্যে 2 কোটি চাকরি, এগুলো কিন্তু আমরা ভুলে গেছি। বিদেশ থেকে কালো ধন আসবে। একটা সময় মনে হয়েছিল কংগ্রেসের নেতারা বিদেশে সুইস ব্যাংকে কালো ধন
জমিয়ে রেখেছে সেই টাকা উদ্ধার করা হবে। 15 লাখ করে টাকা ভারতবর্ষের অ্যাকাউন্টে ঢুকে যাবে। ভারতবর্ষের মানুষ মনে করেছিল আমরা যদি কল টিপি তাহলে জল বেরোবে না, ফলের রস বেরোবে। মোদী ক্ষমতায় এলে তা মোদী, এই নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে ভারতবর্ষের বুকে প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছে। কয়জনের চাকরি হচ্ছে আপনারা একটা বিচার বিশ্লেষণ করবেন। আর বাংলার বুকে এমপ্লয়মেন্ট চাকরির পরিস্থিতি কি সেটা বিচার করবেন। 2,86,00,000, তারপর আপনি 26,000 47,000 যোগ দিন, এত কোটি বেকার। আর বাংলার বুকে কর্মসংস্থানের পরিস্থিতিটা কি একবার ভাবুন। ভাই তৈদুর বলছিলেন যে একটা সেফটি পিন কারখানা পর্যন্ত এই মমতা ব্যানার্জির দ্বারা উদ্বোধন হয়নি। হ্যাঁ বন্ধু, এই বাংলার বুকে পরিস্থিতিটা এতটাই খতরনাক, এখানে সত্যি একটা সেফটি পিন কারখানা উৎপন্ন হয়নি। আমাদের এই মুর্শিদাবাদ জেলা বাংলার মানচিত্রে পিছিয়ে পড়া জেলা। এখানে গঙ্গা আছে, পদ্মা আছে, জাতীয় সড়ক আছে, শিল্প স্থাপনের জন্য উপযুক্ত পরিকাঠামো আছে। দিদিভাইকে আসতে দেখে মুর্শিদাবাদ জেলার বুকে তিনি কি বলেন, যারা পদ্মার ধারে গঙ্গার ধারে বাড়ি করেছে, বাড়ি করার দরকার নেই, কি দরকার ছিল পদ্মার ধারে বাড়ি করার, এই ডায়লগ আমরা শুনতে পাই। আর তিনি কি বলেন, ওয়াকম নিয়ে যদি আন্দোলন করা হয় আমার চাইতে খারাপ কেউ হবে না, এই বক্তব্য আমরা শুনতে পাই। কিন্তু বেকারদের উদ্দেশ্যে একটা কর্মসংস্থানের লক্ষ্যে এই জেলার বুকে একটা শিল্প স্থাপন হবে, একথা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমরা শুনতে পাই না। হ্যাঁ বন্ধু, আপনাদের মনে করিয়ে দিতে চাই সেই কথা। 2024 সালে যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনের মধ্যে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরী পরাজিত হয়েছেন। তাকে হারিয়ে দেওয়া হয়েছে। কি কারণ? তার কারণ সেই একটাই, মেরুকরণ। আমরা কি দেখলাম? আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের ব্যানারের তলে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, সেই বিধায়কের নাম হুমায়ুন কবির। তিনি কি মন্তব্য করলেন? আমরা 70%, ওরা 30% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। হ্যাঁ বন্ধু, তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক এই মন্তব্য করছেন 2024 সালে। 2021 সালে মমতা ব্যানার্জি বলেছিলেন যে গোটা বাংলায় যে সমস্ত সিট রয়েছে প্রতিটি আসনে আমি প্রার্থী, আমি মুখ। তাহলে বলবো 2024 সালে হুমায়ুন কবিরের মুখের মধ্য দিয়ে যে বক্তব্যটা বের হলো সেটা হুমায়ুন কবিরের বক্তব্য নয়, মমতা ব্যানার্জির বক্তব্য। এই মমতা ব্যানার্জি অধীর চৌধুরীর মতো নেতাকে হারানোর জন্য বিজেপির কাছ থেকে ইউসুফ পাঠান নামক একটা ক্রিকেটারকে ধার এনেছেন আর হুমায়ুন কবিরকে দিয়ে ওই বক্তব্য বলিয়েছেন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যোগী বাবা এলেন, উনি বললেন কেটে দেওয়ার কথা, এটা যদি উঁচু হতো আমি দেখে নিতাম। তারপরে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, শামশেরগঞ্জে দাঙ্গা হলো, বেলডাঙ্গায় দাঙ্গা হলো। আমাদের হেরে যাওয়া নেতা অধীর চৌধুরী শামশেরগঞ্জে গিয়ে দাঙ্গা বিধ্বস্ত মানুষের কাছে করজোড়ে আবেদন করলেন, আপনারা দাঙ্গা থামান, দাঙ্গা করবেন না। একটা প্রাণ চলে গেলে একটা প্রাণ ফিরিয়ে দিতে পারবেন না। সেখানে যোগী বাবাকে দেখলাম না, সেখানে দিদিভাই মমতা ব্যানার্জিকে দেখলাম না। আমরা দেখলাম আমাদের হেরে যাওয়া নেতা এই মুর্শিদাবাদ জেলাকে শান্ত রাখার জন্য শামশেরগঞ্জের বুকে ছুটে গেলেন। হ্যাঁ বন্ধু, এটাই আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই হুমায়ুন কবির যিনি বিধায়ক আছেন তার সাথে হয় দেনাপানা বা লেনা দেনার কিছু একটা গন্ডগোল বেঁধে গিয়েছে। এই গন্ডগোলের জন্য তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ খবর সেগুলো ক্রমশই প্রকাশ্য হচ্ছে। আপনারা যেগুলো জানতেন, যেগুলো শুনতেন, যেগুলো বুঝতেন, কিন্তু মনে করতেন হয়তো বিরোধীরা বিরোধিতা করার জন্য বলছে, কিন্তু একজন খোদ তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি বলছেন, কি বলছেন? গোকর্ণ পার্ক কারা লুটে ফুটে খায়, পুলিশ কোথায় টাকা তোলে, বড় হাতে কোন ছিচকে চোর আছে, বালি পাচারের টাকা কিভাবে জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসে তার কাছে পৌঁছে যায়, আইসি কত পার্সেন্ট পায়, এগুলো আমরা আস্তে আস্তে শুনতে পাচ্ছি। যত দিন যাচ্ছে তার বক্তব্য ততই বাড়ছে। আর এখনকার তৃণমূল কংগ্রেসের কিছু নেতা দেখছি ফেসবুকে বড় বড় কথা লিখছেন আর লিখছেন সাম্প্রদায়িক হুমায়ুন। তাদেরকে বলবো, ও
2024 সাল এই হুমায়ুন কবির যখন অধীর চৌধুরীকে হারানোর জন্য সাম্প্রদায়িক কথা বললেন, তখন আপনাদের আবেগ কাজ করেছিল, আর আজকে আপনাদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। তাই এখন আপনাদের বিবেক বোধ জাগ্রত হয়েছে না হুমায়ুন কবির আপনাদেরকে বোধোদয়টা পড়িয়ে দিয়েছে, সেটা আমাদেরকে একটু জানিয়ে রাখবেন, আমাদের বুঝতে সুবিধা হবে। তাই বলে দিতে যাই বন্ধু, এই কাঁদি শহরের বুকে একটা সময় মনে করে দেখুন, অধীর চৌধুরী দায়িত্ব নেওয়ার আগে যা চকচকে রাস্তা ঝলমলে আলো ছিল না। অধীর চৌধুরী দায়িত্ব নেওয়ার পর গ্রাম বাংলার মানুষ অধীর চৌধুরীকে উদ্দেশ্য করে একটা কথা বলতেন যে কাদা ঢাকা নায়ক, অর্থাৎ গ্রাম বাংলার বুক থেকে কেউ যদি সাইকেল নিয়ে কাঁদি শহরে আসতো, তার সাইকেল দেখে কাঁদি শহরের লোকে বুঝে যেত এ অমুক গাঁ থেকে এসেছে, গ্রাম থেকে এসেছে, সাইকেলে কাদা লেগে থাকতো। এখন আপনারা দেখবেন যে রাস্তাঘাটের যে উন্নতি হয়েছে, এই উন্নতি সাধনে অধীর চৌধুরী কোথাও তৎকালীন সময়ে মোরাম ফেলেছিলেন, কোথাও পিচ ফেলেছিলেন, কোথাও ঢালাই রাস্তা করেছিলেন। এই অধীর রঞ্জন চৌধুরী 2003 সাল মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করার পর 12টা লিঙ্কেজ ব্রিজ করেছিলেন, 7,000 কিলোমিটারের বেশি রাস্তা করেছিলেন, এমনকি অনেক রাস্তা স্যাংশন করেছিলেন। আর তিনি তার এলাকা উন্নয়ন তহবিল থেকে এই কাঁদি তথা বহরমপুর লোকসভার যে নির্বাচনী এলাকা, এই এলাকায় উন্নয়ন করে দেখিয়ে দিয়ে প্রমাণ দিয়েছিলেন উন্নয়ন স্বপ্ন নয়, উন্নয়ন বাস্তব। তাই বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, শুধুমাত্র আর কয়েকটি কথা বলতে চাই। এসআইআর নিয়ে আতঙ্ক বা বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই। অধীর রঞ্জন চৌধুরী পেজ ফলো করবেন। আমাদের নেতা আপনাদের উদ্দেশ্যে হেল্পলাইন চালু করেছেন, তিনি তার বক্তব্যের মাধ্যমে সবসময় মানুষকে বুঝিয়ে দিচ্ছেন। আর ভোট চোর গদি চোর এই যে ব্যাপারটা পূর্ববর্তী বক্তারা বললেন, আমাদের এই কান্দি শহর তথা মুর্শিদাবাদ জেলার বুকে 2018 সালের কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। 2018 সালে এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের যিনি পর্যবেক্ষক ছিলেন, তার নাম শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী এখন রাজ্যের বিরোধী দলনেতা। এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কোথায় মনোনয়ন পত্র দাখিল করতে দেওয়া হয়নি। তাই মনোনয়ন পত্র দাখিল করতে না দেওয়ার ফলে 2018 সাল থেকে এই 5টি বছর কি হয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে চাল ডাল ত্রিপল উন্নয়নের টাকা যা এসেছে, তৃণমূলের নেতারা কি করেছে, পকেটে পুড়েছে। পকেটে পড়ার পর তাদের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি হয়েছে। কান্দির বুকে উন্নয়নের ঝলক কিন্তু আমরা সেভাবে দেখতে পাই না। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস আসার পর অনেক নেতা দিঘি কিনেছে, কেউ বড় বড় জায়গা কিনেছে, কেউ রাজপুকুর কিনছে, কেউ তো রাজবাড়ি কিনছে, তাকে টেক্কা দেওয়ার জন্য কেউ জমিদারদের বাড়ি কিনছে। অর্থাৎ কাগজে কলমে এদের সম্পদ বাড়ছে, জায়গা বাড়ছে, কেউ কলেজ খুলছে, কেউ নার্সিংহোমের সাথে শেয়ার করছে, কেউ বা কলকাতা, বহরমপুর বা বর্ধমান সেখানে আপনার বড় বড় বাড়ি করছে। কোন নেতা যারা কাউন্সিলর হয়েছে তাদের অনেকেই এখন দেখা যাচ্ছে যে কলকাতা, কেউ বা বহরমপুরে ফ্ল্যাট নিচ্ছে। অর্থাৎ এদের ফ্ল্যাট বাড়ছে, এদের পুকুর বাড়ছে, এদের জমি বাড়ছে, এদের জায়গা বাড়ছে। আর আমার নেতা মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, ইউপিএ 2, আমার নেতা অধীর চৌধুরী এই মুর্শিদাবাদ জেলার উন্নয়নের জন্য, মুর্শিদাবাদ জেলার মানুষের অগ্রগতির জন্য পার্লামেন্টের বুকে বুঝিয়ে 100 দিনের কাজটাকে এনেছিলেন। সেই 100 দিনের কাজের টাকায় এরা ধন সম্পত্তি বাড়িয়েছে, মানুষের উন্নতি হয়নি। তাই আপনাদেরকে বলতে চাই, রামকৃষ্ণ দেবের একটা বাণী আছে, টাকা মাটি, মাটি টাকা, যত মত তত পথ, এই প্রবক্তা ছিলেন। তাই মাটি কেনা বেচা, মাটি মেরে দিয়ে টাকা গচ্ছিত রাখা, সবেতে তৃণমূলের একটা অবদান আছে। আমাদের বিশেষ সময় আর নেই, এখনই পবিত্র আজান দেবে, আমরা বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না।
পরিশেষে একটা কথাই বলবো, মহাবিদ্রোহী রণক্রান্ত সেই দিন হবে শান্ত। জলে উত্তীর্ণের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃপণ রণবিমরণে রণিবে না। আপনারা অধীর চৌধুরীর মতো নেতাকে হারিয়েছেন, যাকে জিতিয়েছেন তাকে দেখা করতে গেলে হেলিকপ্টারে আপনাকে গুজরাট যেতে হবে। যাকে ভোট দিয়েছেন তাকে দেখা করতে গেলে 400 টাকা নিয়ে বহরমপুর যেতে হবে আপনাকে রোগী সেজে। আর আমাদের নেতা অধীর চৌধুরীকে হারিয়েছেন, উনি আপনাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ।